হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা মেক্সিকান ফ্রেঞ্চ থ্রিলার আর্ট ফিল্ম সম্পর্কে জানতে চলেছি। মানে মেক্সিকো এবং ফ্রান্স মিলে এই সিনেমাটা তৈরি করেছে এবং এটার গ্রেন হচ্ছে আর্ট ফিল্ম আর কি। আর এই সিনেমাটার নাম হচ্ছে নিউ অর্ডার। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে যে কিভাবে বড়লোক মানুষ আজকের দিনে গরিব মানুষদের চুষে চুষে আরো বড়লোক হয়ে যাচ্ছে এবং গরিবরা কিভাবে আস্তে আস্তে গরিব হয়ে শেষ পর্যায়ে তারা এমন অবস্থায় চলে আসে যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তারা এমন কিছু করে ফেলে যেটা মনে করো কল্পনার বাইরে। তো এই সিনেমাটা হবে হচ্ছে মোটামুটি বাস্তববাদী, যেখানে আমরা গরিব ভার্সেস বড়লোকদের লড়াই দেখতে পাবো। তো যাই হোক, সিনেমাটি রিলিজ পেয়েছিল 2020 সালে আর এই সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এর 6.5। আর সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় 25 কোটি টাকার মতো এবং বক্স অফিসে আয় করেছিল প্রায় 30 কোটি টাকা পাওয়া এরকম। আর যেহেতু এটা কোনো কমার্শিয়াল সিনেমা না, মানে একটা আর্ট ফিল্ম, তো এটাকে আসলে তুমি ওই কত টাকা আয় করলে এটা দিয়ে বিবেচনা করতে পারবে না, বাট এই সিনেমাতে কি মেসেজ দেওয়া হলো সেটা দিয়ে বিবেচনা করতে হবে। তবে এখানে বলতেই হচ্ছে এই সিনেমার কাহিনীটা বোঝানো খুবই কমপ্লিকেটেড, মানে খুবই জটিল। তো আমি নিশ্চিত করতে পারছি না কতক্ষণ আমি বোঝাতে পারবো, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, কারণ যে ভিডিও থেকে আমরা এটা ট্রান্সলেট করেছি সে নিজেই ভালো মতো এই সিনেমাটা বোঝাতে পারেনি। তবে তারপরও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমার তরফ থেকে যতদূর আরো ভালো মতো বোঝানো পসিবল সেটা বোঝানোর জন্য। তো বাড়তি কোনো কথা না বলে সরাসরি চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আর এখানে লক্ষ্য, যদি বিজ্ঞাপন থাকে প্লে হবে, আর প্লে হলে তোমরা জানো কি করতে হবে, ডিসক্রিপশনে গিয়ে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাবে। আর যদি বিজ্ঞাপন না থাকে তাহলে তোমরা মূল ভিডিওতেই চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, এই সিনেমার কাহিনী শুরু হয় একটা হসপিটাল থেকে, যেখানে আমরা একটা বুড়ো ওল্ড কাপলকে দেখতে পাই, যেখানে হাজবেন্ডের নাম হচ্ছে রোনাল্ডো আর ওয়াইফের নাম হচ্ছে মেসি। আমি দুঃখিত, ওয়াইফের নাম হচ্ছে অ্যালিস। তো যাই হোক, তার ওয়াইফ অ্যালিসের স্ট্রোক হওয়ার কারণে সে একটা সরকারি হসপিটালে অ্যাডমিট হয়েছে, কিন্তু তখনই সেখানে গোলমাল শুরু হয়ে যায় এবং দ্রুত হসপিটালে যত পেশেন্ট ছিল তাদেরকে বের করে ফেলা হচ্ছিল। মানে হঠাৎ করে গন্ডগোল লেগে গিয়েছে। তো এই গন্ডগোল দেখে রোনাল্ডো তো ঘাবড়ে যায় আর তখনই সে ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হচ্ছে এখানে, আর আপনারা আমাদের হসপিটাল থেকে যেতে বলছেন, আমি আমার ওয়াইফ নিয়ে কোথায় যাব? তো এরপর ডক্টরকে বুঝিয়ে বলে যে পুরো শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে, সরকার গরিবদের কাছ থেকে তাদের সকল অধিকার ছিনিয়ে নিয়েছে, এমনকি ভোটের অধিকারও ছিনিয়ে নিয়েছে। মানে বুঝতেই পারছো, একেবারে স্বৈরাচারী সরকার এসেছে মেক্সিকোতে। গরিবরা মনে করে এখন কাঠের পুতুল হয়ে গিয়েছে এবং তাদের ভোটের অধিকারও নেই এবং দেশের যারা বড়লোক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সরকার মূলত তাদের সকল সুযোগ সুবিধা দিচ্ছে। তো এই কারণে গরিবরা সরকারের বিরুদ্ধে, বড়লোকদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে। আর এই কারণে এত গন্ডগোল। আর এই জন্য সবচেয়ে ভালো হবে আপনি আপনার ওয়াইফ নিয়ে ভালো মানের কোনো প্রাইভেট বড়লোকের হসপিটালে যান, যেখানে আপনি প্রোটেকশন পাবেন। কিন্তু রোনাল্ডোর কাছে তো অত টাকা ছিল না, সে তার ওয়াইফ নিয়ে একটা ভালো হসপিটালে কিভাবে যাবে বা কিভাবে চিকিৎসা করাতে পারবে, কারণ সে এমনিতেই গরিব আর অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে সেই সরকারি হসপিটালে ভর্তি করেছিল তার স্ত্রীকে। আর এরপর সিন চেঞ্জ হয়, অন্যদিকে আমরা মেক্সিকোর শহরেরই একটা বড়লোক ধনী ফ্যামিলিকে দেখতে পাই। আর এখানে বিয়ে হচ্ছে মারিয়ানা নামের একটা মেয়ের এলন নামের একটা ছেলের সাথে, আর দুজনেই ওই দেশের বড় বড় মন্ত্রীর ছেলে মেয়ে। তবে এর সাথে মারিয়ানার মা একজন অনেক বড় ব্যবসায়ী। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই মারিয়ানার বিয়েতে শহরের সব বড়লোক গেস্টরা এসেছে এবং তারা ওদের বিভিন্ন টাকা পয়সা, স্বর্ণালঙ্কার গিফট দিচ্ছে আর সেগুলো মারিয়ানা নিয়ে তার মায়ের কাছে জমা দেয়। আর মারিয়ানার মা করে কি, একটা লকারের ভেতরে সেগুলো রেখে দিচ্ছে। কিন্তু এরপর সে যখন পানিতে হাত ধুতে যায় বেসিনে, তখন সে দেখতে পায় পানির রং রক্তের মতো চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা দেখে সে তো অনেক ভয় পেয়ে যে অবাক হয়ে যায় আর সাথে সাথে তার হাজবেন্ডকে ডেকে এনে ওটা দেখাতে যায়। আর তখন তার মনে হয় যে ওই শহরের দাঙ্গা করার লোকগুলো হয়তো পানির পাইপলাইন ফাটিয়ে ফেলেছে এবং তার মধ্যে হয়তো রং মিশিয়ে দিয়েছে। আর এটা চেক করার জন্য তারা বাইরেও আসে, কিন্তু বাইরে এসে দেখতে পায় যে এলাকা পুরো শান্ত রয়েছে। আর এখনো লক্ষ্য, এই বিয়েতে কিন্তু ফ্রান্স
ফ্রান্সের অর্থমন্ত্রী এসেছে। মানে চিন্তা করো, মেক্সিকোতে এসেছে ফ্রান্সের অর্থমন্ত্রী, তো এটা কত বড় লোকের বিয়ে। আর এখানে লক্ষ্য ওই মিনিস্টারের সাথে আবার মারিয়ানার মায়ের বিজনেস রয়েছে, মানে মেক্সিকো থেকে ফ্রান্সে আর কি জিনিস রপ্তানি করে। এবং মারিয়ানার মা তখন মারিয়ানাকে বলে যে ওই মিনিস্টারের সাথে আমি বসে আজকে আলোচনা করবো ওই ডিলটির ব্যাপারে, কারণ এতে আমরা অনেক বেশি লাভবান হয়ে যাবো। বাট এই কথা শুনে মারিয়ানা বেশ রাগ হয়ে যায়, কারণ আজকে ওর বিয়ে, আজকে ওর মা টাকা পয়সা ব্যবসার কথা বলছে, ও ডাইরেক্ট বলে দেয় যে আজকে আমি কোনো ধরনের কাজ করতে চাই না। আর কিছুক্ষণ পরে এই বিয়েতে একটা কাপল আসে যাদের জামা কাপড়ের রং ছিটানো ছিল, এর মানে হচ্ছে অবশ্যই মনে করো দাঙ্গাকারীরা বা গরিবরা ওদের রং ছিটিয়ে দিয়েছে। তো এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায় এবং অনেক বড় লোকরা টিটকারি মারতে থাকে, ভিডিও করতে থাকে। তো রেবিকা মানে মারিয়ানার মা এটা দেখে দ্রুত ওদেরকে নিয়ে ভেতরে চলে যায় এবং রং মুছতে শুরু করে। আর তারপর তারা যখন বাইরে আসে পার্কিং লটে, তখন দেখতে পায় কেউ ওদের পার্কিং লটের গাড়ির উপরেও রং ছিটিয়ে গিয়েছে। তো তারপর তারা গার্ডকে অর্ডার দেয় দ্রুত গাড়ির রং পরিষ্কার করো এবং ওদেরকে আরো বেশি সতর্ক থাকার জন্য বলে দেয়। আর তখন সিকিউরিটিও সিউরিটি দেয় যে চিন্তা করবে না, কোনো সমস্যা হবে না, ভেতরে কোনো প্রবলেম যাবে না। তো এরপর মারিয়ানা মা ভেতরে যাওয়ার পরে তার যে মনে করো খাস হেল্পিং হ্যান্ড বা মেইড, সে বলে যে আমাদের পুরাতন দারোয়ান এসেছে, আপনার সাথে কিছু কথা বলতে চায়। তো এরপর রেবিকা বা মারিয়ানার মা তাদের পুরাতন দারোয়ানের সাথে কথা বলার জন্য বাইরে যায়। আর আমরা দেখতে পাই এটা আসলে রোনাল্ডো ছিল এবং সে রেবিকার কাছে কিছু টাকা চাওয়ার জন্য এসেছে যাতে করে সে তার স্ত্রীর চিকিৎসা করাতে পারে। কিন্তু রেবিকা তাকে সেখানে শুধুমাত্র $10 দেয়, যার মূল্যবান হচ্ছে মাত্র 1000 টাকা, এবং বলে দেয় তুমি কিন্তু ভেতরে আসবে না, কারণ এখানে আমার মেয়ের বিয়ে চলছে, তোমার মতো ড্রেসের কাউকে দেখলে কিন্তু আমার গেস্টরা বিরক্তি বোধ করবে। তো রোনাল্ডো এখানে স্তব্ধ হয়ে যায় এবং ভাবে যে আমি প্রায় 30 বছর এই বাড়ির জন্য কাজ করেছি, কিন্তু আমার কোনো মূল্যই দিল না, আমার এই বিপদে এই অবস্থা করলো। টাকা পয়সা মানুষকে এত অন্ধ করে দেয়। আর এইদিকে পার্টিতে যে মানুষরা এসেছিল তারা কিন্তু সমাজের একেবারে উঁচু শ্রেণীর এবং তাদের সবসময় ভিআইপি মনে করে সিকিউরিটি থাকে। তো এই জন্য তাদের কোনো টেনশনই নেই দেশে কি দাঙ্গা হচ্ছে না হচ্ছে নিয়ে, সব টেনশন সরকারের। আর এদিকে পার্টিতে আসে আমরা দেখতে পাই ফ্রান্সের যে ফাইন্যান্স মিনিস্টার ছিল তার কাছে কেউ কল করে বলে যে আপনি বিপদে পড়তে পারেন, তাড়াতাড়ি আমরা আপনাকে নিতে আসছি। তো এই কারণে সে জলদি সেখান থেকে কেটে পড়ে, কাউকে কিছু না বলে চলে যায়। আর এদিকে আমরা দেখি রোনাল্ডো রেবিকাকে আরো কিছু টাকা দেওয়ার জন্য বলে এবং বলে দেয় আমাকে ভিক্ষা দিতে হবে না, আমাকে ধার দিন, আমি কয়েকদিনের ভেতর শোধ দিয়ে দেবো। কিন্তু রেবিকা বলে দেয় তার কাছে কোনো টাকা নেই। কিন্তু তখনই মারিয়ানা আসে সেখানে এবং রোনাল্ডোকে দেখে। আর এখানে লক্ষ্য রোনাল্ডো যেহেতু 30 বছর ধরে এই বাড়িতে কাজ করেছে, তো মারিয়ানা ছোটবেলা থেকে তাকে দেখে বড় হয়েছে। আর এখানে লক্ষ্য মারিয়ানা বড়লোক হলো, তার মধ্যে অত বেশি অহংকার নেই, যে কারণে সে রোনাল্ডোকে দেখা মাত্রই তার সাথে গলা মেলায় আর তার কাছ থেকে জানতে পারে যে রোনাল্ডোর স্ত্রী অসুস্থ। তো তখন মারিয়ানা বলে তুমি টেনশন করো না, আমি কিছু টাকা নিয়ে আসছি। তো মারিয়ানার কাছে তো টাকা নেই, এজন্য সে যায় তার হবু বর এলনের কাছে আর এলনকে নিয়ে আসে। তো এলন মারিয়ানাকে বলে তুমি এখানেই থাকো, আমি টাকা দিয়ে আসছি। কিন্তু সে রোনাল্ডোকে ওই একই $10 দেয়। আর মারিয়ানা তো দূর থেকে দেখছিল এবং বুঝতে পারে এই $10 কিছুই হবে না। তো মারিয়ানা রাগ হয়ে যায় এবং ও চিন্তা করে নিজেই কিছু করবে। আর এর জন্য ও যায় সোজা ওর রুমে এবং ওই লকারটি খোলার চেষ্টা করে যেখানে ওর বিয়েতে যে গিফট এসেছে সেখানে টাকা ছিল, বাট ওই লকারটা খুলছিল না। তো এর জন্য বাবার কাছে আসে পাসওয়ার্ড জিজ্ঞাসা করতে, বাট ওর বাবা বলে এই ব্যাপারে তোমার মা জানে, তোমার মাকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু মারিয়ানা যখন এরকম উদ্গ্রীব ওই দারণের জন্য, তখন মারিয়ানার মানে ফিয়ন্সি হবু হাজবেন্ড বলে তুমি ওই নোংরা দারণের জন্য এত অস্থির হচ্ছে কেন? ওর যতটুকু যোগ্যতা রয়েছে ততটুকু আমি ওকে দিয়েছি, এবার থামো। কিন্তু মারিয়ানার মাথায় এখনো রোনাল্ডোর কথাই ঘুরছিল। আর এজন্য সে করে কি নিজের ক্রেডিট কার্ড নেওয়ার জন্য যায়, কারণ ওর কাছে লাস্ট এই অপশনটাই বেঁচে ছিল। কিন্তু যতক্ষণ ও যায় ততক্ষণে দেখা যায় যে রোনাল্ডো এখান থেকে চলে গিয়েছে। আর তখনই ও করে কি ওদের বাড়ির যে ওই যে খাস চাকরানি রয়েছে তার ছেলে ক্রিশ্চিয়ান, যে আবার এই বাড়িতে ড্রাইভারের চাকরি করে, ওর কাছে যায় এবং ওকে বলে তুমি আমাকে রোনাল্ডোর বাসায় নিয়ে চলো, আমাদের সাবেক দারোয়ানের। আর কেউ যেন এই বিষয়ে না জানে, আমরা দ্রুত চলে আসবো। তো এই জন্য ওরা চুপচাপ পার্কিং এ যায়। আর ক্রিশ্চিয়ান তখন ওকে বলে যে হ্যাঁ আমি শুনেছি রোনাল্ডোর স্ত্রী এলিস খুবই অসুস্থ, তার হার্ট নষ্ট হয়ে গিয়েছে, তার হার্ট সার্জারি করতে হবে। আর ওনার কাছে টাকা পয়সা নেই, তার জন্য সরকারি হসপিটালে গিয়েছিল, কিন্তু সরকারি হসপিটাল থেকে বের করে দিয়েছে। আর এই জন্য প্রাইভেট হসপিটালে ভর্তি করতে হবে। আর এই কারণে সে এখানে এসেছিল। তো এটা শুনে মারিয়ানার আরো খারাপ লাগে এবং সে বলে আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও 30 বছরও আমাদের সার্ভিস গুলোকে আমরা সাহায্য করলাম না, চলো আমার সাথে, এখন ওর বাড়িতে যাবো। তো ওরা তো ভালো ভালোই গাড়ি নিয়ে বের হয়, কিন্তু ওদের ধারণাও ছিল না যে ভবিষ্যতে ওদের কত বিপদ অপেক্ষা করছে। আর এই দিকে আমরা দেখি বড়লোকদের পার্টিতে সবকিছু নর্মাল চলছিল, শহরের সবচেয়ে বড়লোক মানুষজন এখানে এসেছে। তো সবাই তখন মেয়ে দেখতে চায়, মানে কনে দেখতে চায়। তো রেবিকাও তখন তার মেয়েকে খোঁজে, বাট তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। আর সে চিন্তিত হয়ে যায় এবং তার যে চাকরানি রয়েছে তার কাছে যায় এবং তাকে খুঁজতে বলে। আর তখন বাইরে দাঁড়িয়ে থাকা যে গার্ড ছিল যার নাম হচ্ছে ফিলিপ, সে জিজ্ঞেস করে ও তো তোমার ছেলের সাথে গাড়ি নিয়ে বাইরে গিয়েছে। তো তখন ওই চাকরানি করে কি দ্রুত তার ছেলে ক্রিশ্চিয়ানের কাছে কল করে, কিন্তু কলটা ধরা হচ্ছে মারিয়ানা এবং বলে আমরা দুজন রোনাল্ডোর বাসায় যাচ্ছি ওকে সাহায্য করার জন্য, এটা তুমি মাকে জানিয়ে দিও আর আমি খুব দ্রুতই ফিরে আসবো। তো এরপর ওই মেড করে কি রেবিকার কাছে গিয়ে ব্যাপারটা বলে, কিন্তু ওরা কিছু দূর যেতেই পুলিশের লোকজন ওদেরকে আটকে ফেলে এবং পুলিশরা ওয়ার্নিং দেয় ম্যাডাম সামনে যাওয়া কিন্তু বিপজ্জনক। কিন্তু মারিয়ানা বলে আমাদের যেতেই হবে, এটা খুবই আর্জেন্ট। আর এখন হলো ওরা হচ্ছে সাধারণ পুলিশ আর মারিয়ানা হচ্ছে মন্ত্রীর মেয়ে। তো বুঝতেই পারছো মারিয়ানাকে আটকাতে পারে না, কিন্তু পুলিশ এখানে ওদের বুদ্ধি করে গার্ডও দেয় না। তো এই কারণে যেটা হয় মারিয়ানা যখন সামনে যায় ওরা দেখতে পায় এখানে মারাত্মক দাঙ্গা চলছে। আবার এইদিকে পার্টিতেও আস্তে আস্তে দাঙ্গা ছড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই সেই গরিব যারা দাঙ্গা করছিল তারা দেয়াল টপকে এই বড় লোকদের পার্টিতে প্রবেশ করছে। আর তখনই মারিয়ানের বাবা তার মেইন যে গার্ড
ফিলিপকে ডাকে, কিন্তু এখানে ফিলিপই আসলে মেইন বেইমান। ও আসলে প্ল্যান করে এগুলো করেছে এবং সে করে কি যত গরিবরা ছিল তাদেরকে নিয়ে ভেতরে প্রবেশ করতে শুরু করে এবং ফিলিপ নিজেই তার পিস্তল ইউজ করে তারই মনিবদের বিরুদ্ধে এবং আমরা দেখি মেইন গেট দিয়ে অনেক মানুষ ভেতরে প্রবেশ করে। তো এটা দেখে যে জামাই এলন সে তো ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু এইখানে যে গরিবরা ঢুকেছে তাদের মাথায় কিন্তু অন্য ধরনের প্ল্যান ছিল। তাদের মাথায় প্ল্যান ছিল বড়লোক যারা রয়েছে তাদেরকে বাসায় তারা বন্দী বানাবে, আর সেই হিসেবে তারা করে কি এখানে সবাইকে মারতে শুরু করে। ওদের যা মনে হচ্ছে যেমন মনে হচ্ছে ওদেরকে মারছিল এবং এরপর মারিয়ানাদের বাড়ির যে চাকরানিরা ছিল তারাই করে ওই বাড়ির দামি জিনিসপত্র চুরি করতে শুরু করে এবং বিশেষ করে ফিলিপস মানে মেইন গার্ড সে করে কি রেবিকাকে ওই বিয়ের লকারের কাছে নিয়ে যায় এবং ওটা খোলার জন্য হুমকি দেয়। তো রেবিকা ওই লকারটা খুলে দেয় আর তখনই ফিলিপ করে কি রেবিকাকে গুলি করে মেরে ফেলে। মানে এখানে আমরা যেটা বুঝতে পারছি টাকা পয়সা তো ওদের দরকার, এর সাথে ওদের ভেতরে যত রাগ রয়েছে সব ওরা আজকে ছাড়বে। এরপর আমরা দেখি যে পুরো বাসার মধ্যে দাঙ্গা, যত বড়লোক মানুষ রয়েছে তারা খুবই অসহায়, ইচ্ছে মতো খেলাচ্ছে, ঘড়ি নিয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে, মেয়েদের সাথে বাজে ব্যবহার করছে, কিন্তু কারো কিছু করার নেই। আর এরপর আমরা দেখি ওরা এমন একজন বড়লোক মানুষের কাছে যায় যে হচ্ছে একটা ব্যাংকের মালিক এবং তাকে বলে তোর অ্যাকাউন্টে যত টাকা পয়সা রয়েছে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে, বাট ওই লোকটি না করে দেয়। আর তখনই ওই গরিবটা করে কি ওই লোকটির ওয়াইফকে গুলি করে দেয় তার সামনে, যে কারণে সে ভয়ে টাকাটা ট্রান্সফার করে দেয়। আর এদিকে আবার মারিয়ানাদের যে খাস চাকরানি ছিল ক্রিশ্চিয়ানের মা, উনি আবার ভালো, সে করেছে কি একটা বড়লোক প্রেগনেন্ট মহিলাকে আলমারিতে লুকিয়ে রাখে আর এদিকে কল দিয়ে তার ছেলেকে বলে যে এখানে কিন্তু অনেক গ্যাঞ্জাম রয়েছে, তোরা ওদিকে সাবধানে থাক। কিন্তু এদিকে আবার কিছু ওই গরিব মেয়েরা চলে আসে এবং তারা আলমারিতে ঢুকে পড়ে ওই প্রেগনেন্ট মহিলাকে মারতে মারতে নিয়ে যায়। কিন্তু ওই চাকরানিকে ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে ও চাকরানির কাপড় পরা ছিল, তো এর জন্য ওদের দলের মনে করে ওকে কিছু বলে না। আর এখানে আমি বারবার গরিব এবং বড়লোক এজন্য ইউজ করছি তোমাদের সিনেমাটা বোঝার সুবিধার্থে। তো যাই হোক, এরপর আমরা দেখি যে ইচ্ছে মতো বড়লোকদের মেরে ফেলা হচ্ছিল, ওদের থামার কোনো নামগন্ধই নেই এবং ওরা মহিলাদেরও রেপ করছিল, মানে যারা পুরুষ ছিল খারাপ ভাবে অপমান করছিল এবং ওই প্রেগনেন্ট মহিলাকে ওরা জীবন্ত মেরে ফেলে। মানে চিন্তা করো কোন লেভেলের সাইকো এগুলো, মানে কি বলবো, প্রতিবাদ হতে পারে বাট এটা অনেক বেশি হয়ে গিয়েছে। আর ওইদিকে আমরা দেখি মারিয়ানা সেই জায়গাটিতে পৌঁছে গিয়েছে যেখানে আর কি রোনাল্ডো থাকে, মানে বস্তিতে। আর এইসব বস্তি থেকে মূলত এইসব দাঙ্গা শুরু হয়েছে। তো ওরা যখন ওই দামি গাড়ি নিয়ে ঢোকে তখন ওদের দেখে তো বড়লোক মনে হয়, তো সবাই গাড়ির উপর হামলা করা শুরু করে। তো ক্রিশ্চিয়ান তখন বলে তুমি গাড়ির পেছনে গিয়ে চুপ করে বসে পড়ো, শুধুমাত্র আমি গাড়ি চালাই, সবাই মনে করবে আমি ড্রাইভার আর কিছু বলবে না। তো এরকমই করা হয় এবং দেখা যায় যে আর কেউ কিছু বলে না। আর এরপর ওরা ফাইনালি রোনাল্ডোর বাসার সামনে যায় আর ক্রিশ্চিয়ান তখন রোনাল্ডোকে গিয়ে বলে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনার স্ত্রীকে ভালো হসপিটালে আমরা চিকিৎসা করাবো এবং মারিয়ানাও আমার সাথে এসেছে। তো এটা শুনে রোনাল্ডো অনেক খুশি হয় এবং মারিয়ানা অনেক প্রশংসা করে, মানে দেবী বলে দেয়। কিন্তু বাইরের ভাবগতি দেখে মারিয়ানা ক্রিশ্চিয়ানকে বলে আমাদের মনে হয় আজকে এখানে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, কাল সকালে তুমি আমাকে বাড়ি পৌঁছে দিও, কারণ বাড়ির অবস্থা খুবই ভয়াবহ। আর ক্রিশ্চিয়ানও রাজি হয়ে যায়। আর তারপর রাতের বেলা মারিয়ানা যখন জানলা দিয়ে দেখে তখন সে আরো বেশি অবাক হয়ে যায় যে এখানকার মানুষ শুধুমাত্র বড়লোক আর গরিবদের মারছিল না, গরিবদের জিনিসও গরিবরা নেওয়ার জন্য এক অপরকে জানার মতো মারছে। আর এইসব দৃশ্য মারিয়া জীবনে প্রথমবার দেখছে। আর তখনই ক্রিশ্চিয়ান করে অনেক চেষ্টা করে তার মায়ের সাথে কথা বলার জন্য, কারণ তার মায়ের অনেক চিন্তা হচ্ছিল, কিন্তু তার মায়ের ফোনটা বন্ধ বলছিল। কিন্তু এদিকে আমরা ক্রিশ্চিয়ানের মাইকে দেখি যে ফোনটা হারিয়ে ফেলেছে এবং ওই ভিলা থেকে রাত্রে বের হয় এবং এই পুরো ভিলা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে আর চারদিকে প্রচুর লাশ পড়ে রয়েছে, মানে সব বড়লোক যে মেহমান ছিল তাদেরকে মেরে দিয়েছে আর বাইরেও প্রচুর দাঙ্গা। আর এভাবে এই ভয়ঙ্কর রাত্রে শেষ হয়। আর পরের দিন সকালে মারিয়ানা বলে আমি বাসায় যাবো। তো ক্রিশ্চিয়ান তখন বাইরে গিয়ে সবকিছু চেক করে যে নর্মাল হয়েছে কিনা, কিন্তু তখনই এখানে কিছু আর্মিরা চলে আসে এবং ক্রিশ্চিয়ানকে ধরে। বাট ক্রিশ্চিয়ান তখন সাহস করে বলে যে আমার কাছে মেক্সিকোর অর্থমন্ত্রীর মেয়ে রয়েছে যাকে আপনাদের সিকিউরিটিতে বাসায় ছেড়ে দিয়ে আসতে হবে। তো এরপর আর্মিরা যায় এবং মারিয়ানাকে ট্রাকে বসায় যাতে ওকে সেফলি বাসায় পৌঁছে দিতে পারে। আর এরপর আমরা পুরো মেক্সিকো শহরটাকে দেখি যেটা পুরো ধ্বংস হয়ে গিয়েছে আর সরকার থেকে লকডাউন লাগিয়ে দেওয়া হয়েছে, ডাইরেক্ট কারফিউ, কেউ বাইরে বেরোলেই শুট অ্যাট সাইট। আর চারিদিকে মানুষের লাশ এবং বড় বড় শোরুম জ্বলে একদম খাখা করছে এবং পুরো শহরে বিলিয়ন ডলারের লোকসান হয়েছে। কিন্তু এদিকে আমরা দেখি মারিয়ানা আর্মি ট্রাকের মধ্যে থেকে নিজের বাসায় কল করার চেষ্টা করে, বাট নেটওয়ার্ক জ্যাম হওয়ার কারণে সে কল ঢোকাতেই পারে না। আর তখনই আমরা দেখতে পাই ওখানে যে একটা আর্মি লেডি অফিসার ছিল সে মারিয়ানাকে বলে তোমার সকল স্বর্ণের জিনিস খুলে দাও। আর এই বিষয়টা বুঝতেই পারছো খুবই অদ্ভুত, কারণ আর্মিরা এরকম ব্যবহার কেন করবে। আর কিছুক্ষণ পরে আমরা জানতে পারি এরা আসলে আর্মি নয়, এরা মূলত এই দাঙ্গাবাজে নতুন একটা বাহিনী তৈরি করেছে যারা জাস্ট আর্মিদের মতো ড্রেস তৈরি করেছে এবং তাদের লক্ষ্য হচ্ছে সব মানুষদের কাছ থেকে টাকা লুট করা। এবং আমরা দেখতে পাই তারা শুধুমাত্র মারিয়ানা নয়, যত বড়লোক ছিল সকল বড়লোকদেরই বন্দী করেছে এবং তারা এখানে মারিয়ানাকে অনেক খারাপ ভাবে আটকে দেয়। কিন্তু ক্রিশ্চিয়ানকে তারা ছেড়ে দেয়, মানে ক্রিশ্চিয়ানকে এই বলে ছেড়ে দেয় যে আমরা ওকে ঠিকভাবে নিয়ে যাবো, তুমি তোমার বাসায় পৌঁছে যাও। তো ক্রিশ্চিয়ান যখন নিজের বাসায় যায় তখন সে তার মাকে দেখে অনেক খুশি হয়। তো ওর মা তখন জিজ্ঞাসা করে মারিয়ানা কোথায়। তো ক্রিশ্চিয়ান তখন বলে ওকে তো আর্মিরা নিয়ে গিয়েছে। কিন্তু এই কথা শুনে ক্রিশ্চিয়ানের আরো বেশি ভয় পেয়ে যায়। আর এরপর আমাদের ক্যাম্পের দৃশ্য দেখানো হয় যেখানে মারিয়ানা দেখতে পায় যে ওর মতো অনেক মেয়েকে বন্দী করে রাখা হয়েছে এবং সবাই ধনী ব্যবসায়ী বা নেতার মেয়ে এবং এদের সবাইকে এক লাইনে দাঁড় করানো হয়েছে। তাদেরকে এক এক করে জিজ্ঞাসা করা হচ্ছে তাদের পরিবারকে কল দেওয়ার জন্য এবং সবাইকে বলা হচ্ছে যে পরিবারকে কল দিয়ে কত টাকা দিয়ে তারা ছাড়া পাবে। মানে বুঝতেই পারছো ওরা বিলিয়ন বিলিয়ন ডলার কালেক্ট করতে চলেছে। আর এরপর সরকার অ্যানাউন্সমেন্ট করে যে 2 ঘন্টার জন্য সকল ট্রান্সপোর্ট খোলা হচ্ছে। তো যাদের যা
যা কাজ রয়েছে জিনিসপত্র কেনার, খাদ্যপণ্য কেনার, কিনে নাও। তো সেই হিসেবে রোনাল্ডো করে কি তার ওয়াইফ কিনে হসপিটালে যেতে চায় যাতে তার চিকিৎসা করাতে পারে, বাট ওকে অরিজিনাল যে সরকারি আর্মিরা রয়েছে তারা আটকে দেয় এবং বলে তোমার সামনে রাস্তা আর খোলা নেই, তুমি প্রাইভেট হসপিটালে যেতে পারবে না, কারণ ওই জায়গাটুকু এখন শুধুমাত্র বড়লোকদের জন্য রিজার্ভ করা রয়েছে। আর এদিকে আমরা দেখি মারিয়ানের বাবা হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসে এবং নিজের যে আর্মি অফিসার বন্ধু রয়েছে তাকে বলে যেভাবেই হোক আমার মেয়ে মারিয়ানাকে খুঁজে বের করো। আর এখানে বুঝতে হবে মারিয়ানার বাবা কিন্তু অর্থমন্ত্রী আর মা তো মারাই গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি এলনের বাসায়, আই মিন মারিয়ানার বর, তার বাসায় এলনের মা বলে দেখো আমাদের এখন অন্য একটা মেয়ের ব্যাপারে চিন্তা করা উচিত, কে জানে মারিয়ানাকে হয়তো ওরা মেরে ফেলেছে, আমি অন্য কোনো মন্ত্রীর মেয়ে দেখবো। কিন্তু এলন ডাইরেক্ট বলে আমি যদি বিয়ে করি ওকেই করবো এবং আমার বিশ্বাস ও এখনো জীবিত রয়েছে। আর এইদিকে আমরা দেখি যে ক্যাম্পে যতগুলো মেয়ে রয়েছে ওদের সবাইকে খারাপ কাজ করা হচ্ছে। ক্যাম্পের মধ্যে ধর্ষণের মেলা চলছে এবং মেয়েদেরকে ধর্ষণ করে ওদেরকে ভিডিও বানানো হচ্ছে যাতে ওদের পরিবারকে এই ভিডিওগুলো পাঠিয়ে ওদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করা যায় এবং প্রত্যেক পরিবারের কাছ থেকে তারা $1,00,000 বা 1 কোটি টাকা করে আদায় করবে। তো এইভাবে ছেলেদের এবং মেয়েদেরও মানে নাম্বারিং করে ভিডিও তৈরি করা হয়। আর এই দিকে আমরা দেখি রোনাল্ডোর স্ত্রী এলিসের শরীর অনেক খারাপ হয়ে যায় আর তখন রোনাল্ডো যায় হচ্ছে আর্মিদের কাছে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু ও যখন চিৎকার করে কান্না করতে করতে যায় সাহায্য চেতে আর্মিরা মনে করে বোম নিয়ে এসেছে আর এই কারণে আর্মিরা ওকে নগদ গুলি করে মেরে ফেলে। আর এদিকে এলিসও একা ঘরে ছিল এবং চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়ে যায়। তো যাই হোক তোমরা এতক্ষণে হয়তো এই সিনেমার মূল মোটিভটা বুঝতে পেরেছো, যাই কিছু হোক না কেন মরবে শুধুমাত্র ভালো মানুষরা। মানে ধনীদের সাইডেও কিন্তু ভালো মানুষ রয়েছে, খারাপ মানুষ রয়েছে এবং নিজের যোগ্যতায় কিন্তু কেউ ধনী হয়, আবার গরিবদের সাইডেও ভালো মানুষ রয়েছে, খারাপ মানুষ রয়েছে। কিন্তু এই জিনিসটাকে ইস্যু করে এখানে যে ঘটনাটা ঘটানো হয়েছে এগুলো কিন্তু খারাপ মানুষরাই করেছে, কিন্তু মারা পড়ছে কিন্তু একেবারে নিরীহ আর ভালো মানুষরাই। আর এইদিকে আমরা দেখি মারিয়ানার ভাই ড্যানিয়েলের কাছে ওই যে ওই নকল আর্মিদের কল আসে। তো এটা শুনে সে তো অবাক হয়ে যায় যে মুক্তিপণের টাকা যাচ্ছে $1,00,000। আর এদিকে আমাদের ক্যাম্পে দেখানো হয় একটা ছেলের জন্য মুক্তিপণের $1,00,000 পাঠানো হয়েছে, কিন্তু তারপরেও ওরা ওই ছেলেটাকে ছাড়ে না, সেখানে মেরে ফেলে। এর অর্থ পরিষ্কার, ওরা কাউকেই কখনো ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে টাকা নেওয়ার পরে। কিন্তু তখনই একটা মহিলা করে কি মারিয়ার কাছে যায় এবং তাকে একটা আলাদা কেজে বন্দি করে এবং বলে তুমি চিন্তা করো না, অন্তত আমি তোমাকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করবো, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আর এদিকে আমরা রাতে দেখি কিছু লোক ক্রিশ্চিয়ানের ঘরে যায়, মানে ওই যে ওই নকল আর্মিদের লোক, এবং তারা বলে যে মারিয়ানা আমাদের কাছে রয়েছে, তোমাকে $1,00,000 দিতে হবে, তুমি কি ওটার ফ্যামিলির কাছ থেকে নিয়ে আনতে পারবে? তো ক্রিশ্চিয়ান বলে ঠিক আছে আমি চেষ্টা করে দেখতে পারি, আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তো অত টাকা নেই, আমরা জাস্ট ওদের পরিবারের জন্য কাজ করি, আমি ড্রাইভার আর আমার মা ওদের বাড়ি চাকরানি হিসেবে কাজ করে। তো ওই নকল আর্মিরা তখন বলে তাহলে ঠিক আছে তোমরা ওদের পরিবারে যাও এবং গিয়ে বলো $1,00,000 লাগবে। আর এর পরের দিন আমরা দেখি সরকার আবার একটু সুযোগ দিয়েছে সবাইকে ওয়ার্কিং পাস নেওয়ার জন্য, যাতে কেউ ট্রাভেল করতে পারে বা কোনো কাজ করতে পারে নির্দিষ্ট কিছু সময়ের জন্য, কারণ একেবারে তো লকডাউন রাখলে মানুষ বাঁচবে না। আর এদিকে আমরা দেখি মারিয়ানার ভাই ড্যানিয়েল এবং হাজবেন্ড এলন দুজনেই যায় হোম মিনিস্টারের কাছে এবং মারিয়ানার ভিডিও দেখায়। আর হোম মিনিস্টার তখন বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এবং এরপরে হোম মিনিস্টার থেকে মনে করো যে মারিয়ানার খোঁজার প্রসেসটা আরো দ্রুততার সাথে শুরু করে দেয়। কিন্তু এখানে এলন রিকোয়েস্ট করে এই ভিডিওর ব্যাপারে আপনারা কিন্তু কোনো কিছু বলবেন না, মানে বুঝতেই পারছে এখানে হয়তো মারিয়ানাকে রেপ করা হয়েছে বা খারাপ কিছু করা হয়েছে, যদিও মারিয়ানা অনেক ভালো একটা মানুষ, বাট ওর সাথে ভালো অবশ্যই কিছু হয়নি। তো যাই হোক এরপর আমরা দেখি ক্রিশ্চিয়ান আর হচ্ছে ক্রিশ্চিয়ানের মা যায় হচ্ছে মারিয়ানদের বাসায় এবং এখানে ক্রিশ্চিয়ান মারিয়ানার ভাই ড্যানিয়েলকে বলে যে ওরা $1,00,000 চেয়েছে আর এটা দিলে নাকি মারিয়ানা বাসায় ফিরতে পারবে। তো ক্রিশ্চিয়ানকে তারা সেই টাকাটা দিয়ে দেয় আর ক্রিশ্চিয়ান ওই $1,00,000 নিয়ে ক্যাম্পে যায়। বাট তখনই মানুষগুলো বলে ওরা তো অনেক ধনী, ওদের কাছ থেকে $1,000,000 নিয়ে আসো, মানে $10,00,000। তো এরপর আবার ক্রিশ্চিয়ান আসে ড্যানিয়েলের কাছে এবং বলে ওরা আরো $10,00,000 দাবি করছে। ড্যানিয়েল বলে এইভাবে তো চলতে পারে না এবং সে আবারও করে কি হোম মিনিস্টারকে কল করে এবং বলে আমার যে ড্রাইভার সে ওদের ঘাটিতে গিয়েছিল, দ্রুত আপনাদের কোনো একটা ব্যবস্থা নিতে হবে। তো এরপর ড্যানিয়েল করে একটা প্ল্যান করে, সে ক্রিশ্চিয়ানকে দিয়ে খবর পাঠায় যে $10,00,000 আমার কাছে আছে, আপনারা বাসায় এসে নিয়ে যেতে পারেন, আমরা বাড়ি যেতে সাহস পাচ্ছি না। তো যখনই ওরা করে কি ওই মানে নকল আর্মিরা বাসায় আসে ক্রিশ্চিয়ানদের, সরকারের লোকজন আই মিন হোম মিনিস্টারের আর্মিরা ওদেরকে ধরে ফেলে এবং ওদেরকে সেই লেভেলের পিটায় এবং বের করে যে ওদের ওই গোপন ক্যাম্পটা কোথায় রয়েছে যেখানে সবাইকে আটকে রেখেছে। তো এরপর আর্মিরা যায় হচ্ছে সেই ক্যাম্পে এবং ওখানে যতগুলো কয়েদি ছিল যারা সব মিলিয়নার বিলিয়নার পরিবারের সন্তান ছিল সবাইকে বাঁচিয়ে ফেলে। কিন্তু এরপর ওরা মারিয়ানাকে সরাসরি বাসায় নিয়ে যায় না, ওরা মারিয়ানাকে প্রথমে নিয়ে যায় হচ্ছে ক্রিশ্চিয়ানের বাসায় এবং এরপর ক্রিশ্চিয়ানকে আলাদা রুমে নিয়ে ওকে গুলি করে মেরে দেয়। আর এই কাজটা স্বরাষ্ট্রমন্ত্রী এজন্যই করে যাতে প্রমাণ হয় যে বড়লোকদের যে গরিব গরিব কাজের লোকগুলো ছিল তারাই জড়িত ছিল এইসব কাজের সাথে, মানে সরকার এখানে আরো বেশি শক্ত হয়ে গেছে গরিবদের উপর। তো এখানে আবারও সেই একই কথা বলতে হচ্ছে, দাঙ্গা যতই হোক লস হয় শুধুমাত্র নিরীহ আর ভালো মানুষদের, সেটা হিন্দু মুসলিম দাঙ্গা হোক, দুই দেশের যুদ্ধ হোক বা যাই হোক, পাজিরা ঝামেলা করবে, ঝামেলা হয় হচ্ছে নিরীহ আর সাধারণ ভালো মানুষদের। তো যাই হোক এখানে আরেকটা কারণ রয়েছে ক্রিশ্চিয়ানের মরা, সেটা হচ্ছে মারিয়ানের পরিবারের মানুষই, মানে মারিয়ানের ভাই ড্যানিয়েল এবং ওর বাবা মনে করে যে ফকিরনিরা জড়িত ছিল আমার মেয়েকে এইভাবে সমস্যায় ফেলার জন্য, কারণ মারিয়ানাকে তো ক্রিশ্চিয়ানি নিয়ে গিয়েছিল গাড়িতে করে। আর বাস্তবতা হচ্ছে তোমার যদি একটা বড়লোক বন্ধু থাকে, ও যদি হেরোইন খায়, দোষ কিন্তু ওর হবে না, দোষ হবে তোমার, যে তোমার সাথে থেকেও খারাপ হয়ে গিয়েছে। তো ব্যাপারটা এরকম হয়েছে ক্রিশ্চিয়ানের সাথে, আর এর জন্য ক্রিশ্চিয়ানকেই খুনি বানিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আর এরপর আমরা দেখি সরকারের লোকজন মানে আর্মিরা ওই ক্যাম্পের যতগুলো নকল মনে করো যে আর্মি ছিল সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে দেয় এবং তারপরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, মানে কোনো প্রমাণও রাখে না। আর তারপর ফাইনালি আবারও পুরো দেশটা ওই স্বৈরাচারী
পুরোপুরি সরকারের কন্ট্রোলে আসে এবং সরকার করে কি সকল দাঙ্গাকারীকে ফাঁসির আদেশ দেয় এবং এখানে হাজার হাজার আমরা দাঙ্গাকারী দেখতে পাই এবং এখানে আমরা ওই চাকরানিকেও দেখতে পাই যে মারিয়ানাকে সত্যি ভালোবাসতো এবং অনেক সাহায্য করেছে। তো এখানে এই চাকরানির কোনো কিন্তু দোষ নেই, কিন্তু ওর দোষ ছিল একটাই, ও বড়লোকদের সাথে কাজ করেছিল এবং ওই বড়লোকরা জাস্ট ওর উপর বিশ্বাস পায় নাই। মনে হয়েছে যে ও হয়তো আমাদের বিপক্ষে খেটেছে এবং ওই গরিবদের পক্ষে ছিল, দাঙ্গাদের পক্ষে ছিল। তো যাই হোক, এই আর্ট ফিল্মের মূল মেসেজটা হচ্ছে এটাই, দুনিয়ায় যত রকম দাঙ্গা হবে তা দাঙ্গা বাজাবে হচ্ছে দুই পাশের পাজি মানুষ, কিন্তু সবশেষে সাফার করবে হচ্ছে গরিব, নিরীহ এবং ভালো মানুষেরাই। তো সেই হিসাবে সেই চাকরানিটাও সেখানে মরে যায়। আর এদিকে সরকার কি করেছে, সরকারই তো পাজি, তার জন্যই তো এত ঝামেলাটা শুরু হয়েছে। সরকার একে তো মনে করো পুঁজিবাদী সিস্টেম করেছে, গরিবদের কোনো নাই, যেমন চীনে যে সিস্টেমে চলে। আমরা মনে করি চীনের মানুষ অনেক আরামে আছে, ব্যাপারটা তো ওরকম নয়। চীনের সরকার এত খারাপ, এত করা, ও দেশের মানুষের তো ভোটাধিকার নাই, একটা মাত্র দল, তার উপর মনে করো মিডিয়া টোটাল কন্ট্রোলে, যা ইচ্ছে তাই করবে সরকার। তো এরকম একটা সরকার মনে করো ওখানে রয়েছে, আর এই জন্যই তো গরিব মানুষরা খেপেছে, বা গরিব মানুষদের সাইড থেকে কিছু পাজি মানুষ তৈরি হয়েছে যারা সরকারের বিরুদ্ধে, আর তারা জাস্ট গরিব মানুষদের ইউজ করেছে এই দাঙ্গাটা তৈরি করতে। আবার সরকারও তো পাজি, যার জন্য এই যে ঝামেলাটা লেগেছে। তো দুই পক্ষ থেকেই পাজি লোক ছিল, আর এই কারণে মরেছে কারা, গরিব, নিরীহ আর ভালো মানুষেরা। আর এই শিক্ষা দিয়ে এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। আমি জানি না আমি তোমাদের কতখানি বোঝাতে পেরেছি। অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমরা জাস্ট ট্রান্সলেট করি ভিডিওগুলো, তো এই ভিডিওটা আমরা যেখান থেকে ট্রান্সলেট করেছি ওই ভিডিওতে আসলে ভালো মতো সেরকম বোঝাতে পারিনি, বা আমি নিজে ভালো মতো বুঝিনি। তো এই জন্য আমি নিশ্চিত করতে পারছি না আমি কতখানি তোমাদের বোঝাতে পেরেছি। তবে তোমরা মূল মেসেজটা হয়তো বুঝতে পেরেছো সিনেমাটির, যে যত ধরনের দাঙ্গায় লাগুক, দুই পাশের শক্তিশালীরা, দুই পাশের পাজিরা দাঙ্গা বাজাবে নিজেদের স্বার্থের জন্য, এবং আমরা আমাদের আইডিওলজির জন্য যে কোনো এক সাইডে বেছে নেব এবং ওই দাঙ্গার মধ্যে ফেসে যাব, আর লস হবে হচ্ছে আমাদের মতো গরিব, নিরীহ আর ভালো মানুষদের। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দুইবার বললাম মনে হয়, দুইবার বললেও সমস্যা নেই, আরেকবার বলি, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই।